প্রিয় প্রণয়িনী সিজন ২ লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা ৫০। তোকা তোকা মেঘ জমেছে পূর্ব দিগন্তে, সূর্যের প্রকট রশ্মি তখন মাটিতে পড়ে হেলে খানবাড়ির উঠোনে ভিড় জমিয়েছে সবাই। বিদায় পর্ব গত রাত যাবৎ ধরে চললেও এখনো শেষ হয়নি। এতে সামান্য বিরক্ত পুরুষগণ। ইসরাতকে কারো কাছ থেকে বিদায় নিতে না দেখে টেনে এনে গাড়ির ভেতর বসানোতে সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়নি তার। তাই গাড়ি থেকে নামতে নেয় বিদায় নেওয়ার জন্য। এমন মুহূর্তে জাহিন তার হাতের কবজি চেপে ধরে শক্ত করে। গুরু গম্ভীর কণ্ঠে শুধায়, কোথায় যাচ্ছ? ইসরাত টিস্যু দিয়ে মুখ মুছে নিয়ে বলল, বিদায় নিতে যাচ্ছি। কথাটা ফোরাবার পূর্বে জাইনারা শক্ত করে চেপে ধরল ইসরাতের কবজি। বলল, প্রয়োজন নেই। বুড়ো কোচকে আসলো মেয়েটার, নাকের পাটা ফুলিয়ে ধমক দিল, চুপচাপ একদম। বেশি বুঝতে মানা করেছি না? তাহলে বেশি বুঝছেন কেন? প্রয়োজন আছে। আমাকে কে বলে আপনাকে কে বলেছে প্রয়োজন নেই? জেন গোমরা মুখে তাকিয়ে রইল ইসরাতের দিকে। প্রশ্নের উত্তর না দিয়ে মিনমিন করে বলল, ধমকাচ্ছেন কেন? ধমকাবো না তো কি করব? চুমু খাবো? ইসরাত দাঁত পিষে কথাটি শেষ করতে যায় নীরব ভঙ্গিতে গলা এলিয়ে দিল সম্মুখে। গাল খাদে নামিয়ে বলল, চাইলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। একদম চুপচাপ থাকবো এই বিষয়ে। আপনার আর আমার টপ সিক্রেট থাকবে। ইসরাত জাইনের বাহুতে চাপড় বসিয়ে দিল ধূপধাপ। শব্দের পর কয়েকটা। গোমরা মুখে স্বামীকে বসিয়ে রেখে বের হলো গাড়ি থেকে। নুসরাত আরশের মুখের দিকে 2 মিনিট যাবৎ হতবাক নয়নে তাকিয়ে। তারপর সামনে পা এলিয়ে বসা লোকটা হাসছে, বিশ্রী পৈশাসিক হাসি। ভীষণ মজা পেয়েছে যেন নুসরাতের মুখের ভাবগতি দেখে। নির্বাক মুক্তা দেখলে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। ইচ্ছে করলো দাঁত কেলিয়ে চিমটি মিচকে শয়তানের মতো হাসা লোকটির টুপি চেপে ধরে একদম মেরে ফেলে দিতে। নির্জন বদন অনেকক্ষণ তাকিয়ে থাকলো সে। আকস্মিক ঠোঁট বাঁকি হেসে বলল স্মিত কণ্ঠে, বলল, আসছি 2 মিনিটের ভেতরে, অপেক্ষা করুন। এসে আপনার কোলে চড়ে বসবো। কোল থেকে আর নামবো না। বুড়ো আপনা আপনি উঁচিয়ে গেল আরশের। তখন ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসি মিয়ে গেছে। নুসরাত কল কেটে রোমানা খাতুনের দিকে এগিয়ে গেল। বলল, চলে যাচ্ছি, দোয়া করবেন। এত কষ্ট দিয়েছি এমন বলবো ভাবছেন মোটেও না। এখানে এসে আমি বাচ্চা মেয়েটাকে অনেক কষ্ট পেয়েছি, মরতে মরতে বেঁচেছি। এই জীবন থাকতে আর এই বাড়িতে আসবো না। তাহলে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রোমানা খাতুন মিনমিন করে সালামের জবাব দিলেন। ড্রাইভিং সিটে বসে থাকা হেলাল সাহেবের হাতে জোরে করে টাকার নোট গুঁজে দিয়ে সালামি হিসেবে। এমনকি জাইন, লিপি বেগম, আরশকেও দিলেন। শুধু দিলেন না নুসরাত আর ইসরাতকে। রোমানা খাতুনের এমন কাণ্ডে অগোচরে মুখ ভেঙচি কাটল নুসরাত। অতঃপর হাত পাতল তার সামনে। ভদ্রমহিলা বুড়ো চালেন। নির্লিপ্ত ভঙ্গিমায় তাকে জিজ্ঞেস করলেন, কি? নুসরাত প্রশ্নের উত্তরে বলল সহজ ভঙ্গিতে, সালামে। রোমানা খাতুন গম্ভীর কণ্ঠে বললেন, নেই। নুসরাত গো ধরল, আজ সালামি দিতে হবে তাকে। সবাইকে সালামি দিল, সে কি দোষ করেছে তাকে দেয়নি? রোমানা খাতুন অটল এক ঢাকায় এক হাসি দিলেন। সালামি? ইসরাত ও সমান তালে হাত পাতল। সালামি পর আসায় অনেকক্ষণ যাবৎ নুসরাত আর রোমানা বেগমের তর্কাতর্কি চলল। শেষ পর্যন্ত বয়স্কার রাজি হলেন টাকা দিতে। শাড়ির আঁচল কোণ থেকে টাকা বের করতে নুসরাত আর ইসরাত দুজনেই খুশিতে বাকবাকুম হয়ে উঠল। দুজনেই চোখ জলজল করে উঠল সালামি পাওয়ার লোভে। শেষ পর্যন্ত রোমানা খাতুন 2,000 টাকা নোট বের করলেন দুজনের হাতে। তখনই পাতা, কিন্তু টাকাগুলো তিনি ইসরাত ও নুসরাতের দিকে না দিয়ে ভাঁজ করে খুললেন। আয়েশ করে এক একে ভাঁজ করে বের করলো মাত্র 10 টাকা। 2 টাকা, 5 টাকার নোট। দুজনেই গম্ভীর মুখভঙ্গিতে তাকিয়ে থেকে দেখলো তা। শেষ পর্যন্ত 1000 টাকার নোট আবার শাশুড়ির আঁচলের সামনে বেঁধে রেখে দুজনের হাতের মুঠোয় দুটো করে 2 টাকা করে 4 টাকা গুঁজে দিল। গম্ভীর গলায় বলল, চানাচুর খেয়ে নিও। না চাইলেও 2 বোনের মুখ দিয়ে বেরিয়ে আসলো, হ্যাঁ মাত্র 2 টাকা। ইসরাত হাতের মুঠোয় গুজে নেওয়া টাকাটা হাঁ করে দেখলেও নুসরাত বলে ফেলল, ফকিরই তো 2 টাকা দিলে এমন নেয় না, আর আপনি আমাদের দিলেন 2 টাকা। আমরা কি ফকিরের থেকেও বেশি গরিব? ছ্যা ছ্যা ছ্যা। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। নুসরাত আরশের কোলে বসে, মুখভঙ্গি সুবিধার না। এই বোম ফাটবে কারো মাথার ওপর এমন ভাব। গাড়িতে ওঠার সময় সবাই চাপতে চাপতে
বলল যে কেউ তার কথা কানেই তুলল না। জাইন নামক ভণ্ড বেটা তার সাথে শত্রুতা করেছে বলে কিনা বসে যান আরশের কোলে। 1 ঘন্টা পর রাস্তায় ফটাফট চলে যাব। ইসরাত মেকি অসহায় চেহারায় বসে বলল, বোন আমার দেখ, আমি ওইদিকে কিভাবে চাপবো? জায়গা আছে? 2 জন বসার সিট। একে তো 3 জন বসে যাচ্ছি কষ্ট মষ্ট করে, এখন আরেকজনের জায়গা হবে কিভাবে? বসে যা না, একটুই তো রাস্তা। তার বোনটা এমন করতে পারলো? ইসরাত মেনে নিতে পারলো না, তাই রেগে মেগে বলল, তুই তোর জামাইয়ের কোলে বস, আর আমি তোর সিট ফাঁকা করে দে, আমি তোর সিটে বসবো। ইসরাত নিরীহ নিষ্পলক ভঙ্গিতে উত্তরে আসলো, আমি এত বড় মেয়ে একজন মানুষের কোলে বসবো? কেমন দেখায় না? তুই বসে যা, ছোট মানুষ আছিস। নুসরাত কথাটা শুনতেই বলল, তাহলে আমি তোর কোলে বসবো। নুসরাতের কথায় কানে যেতে ইসরাত নাটক ছেড়ে দিল, চোখ বন্ধ করে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার ভান করলো। ইসরাতের নুসরাতের মতে মাথা ঘুরিয়ে যখন পড়ল, তখন তো মাটিতে পড়া উচিত ছিল, কিন্তু মেয়েটা মাটিতে না পড়ে সরাসরি গিয়ে স্বামীর কোলে বসে পড়েছে। আর কত নাটক দেখবে সে? অভিজ্ঞ নাটকে সেই মেয়েটাকে নাকি নাটক দেখায় না তার বোন। যুগে যুগে কি দেখতে হবে ভেবে নুসরাত দীর্ঘ শ্বাস ফেলল। আরশের কোলে বসতেই নাকমুখ কুঁচকে নুসরাত বোনেকে মির্জাফরের কাহিনী ভাবলো। এই বোনের জন্য কি না নাওয়া খাওয়া বাদ দিয়ে সে এসেছিল এই চিপা থেকে তার বোনকে বের করতে, আর এই বোনই তার সাথে এখন ধোঁকাবাজি করলো। এখন থেকে ফিরে গিয়ে সব সম্পর্ক শেষ করে দিবে বোনের সাথে, এমনকি শ্বশুরবাড়ি মানুষ উড়াধুরা পিটিয়ে হত্যা করে ফেললেও সে টু শব্দ করবে না। নিজ মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো। প্রতিজ্ঞা শেষে সোজা হয়ে বসতেই উদরের কাছে সূক্ষ্ম ব্যথা সৃষ্টি হলো। বুঝতে বাকি রইল না এ বেটা আরো চিমটি কেটেছে। শূন্য হাত তুলে আরশের হাঁটু বরাবর কয়েকটা কিল বসালো নুসরাত। জাইনের কাছে বিচার দিল, জাইন ভাই। জাইন নুসরাতের দিকে তাকালো, আরশের কে হাসতে দেখে নিজেও হালকা হাসলো, ভাইয়ের গালে চাপড় বসালো, চোখ পাকিয়ে বলল, ওকে জ্বালাবি না। আরশ মেনে নিয়ে ওপর নিচ মাথা দোলালো, হেলাল মাথা দোলালো ভদ্র বাচ্চার মতো, বলল আচ্ছা। 2 মিনিট অতিবাহিত হতেই আবারও শুরু হলো তার জ্বালানো। নুসরাত দাঁত পিষলো, অত্যন্ত কষ্টে গলবিল হতে জমা গালিগুলো গিলে নিল। হুমকিস্বর বলল, আপনার নামে আমি মানহানির মামলা করব, দেখে নিয়েন। আরশ নির্লিপ্ত কণ্ঠে বলল, আচ্ছা করিস, আপনি আসলে একটা খারাপের খারাপ। সেম টু ইউ বেবি। ক্যালেন্ডারের পাতা 30 আগস্টের ঘড়ির কাঁটায় তখন বাচ্চারা 10টা 18। ইরহাম এখনো যায়নি সৈয়দ বাড়িতে। তার স্ত্রীর সাথে ঝগড়া শব্দ আসছে ওপর থেকে। স্বামী স্ত্রীর রোজকার কলহ তিক্ততা ধরে গেছে সবার। নাসির সাহেব ঘণ্টাখানিক আগে 2জনকে বসিয়ে বুঝিয়েছেন এসব কলহ মান অভিমান অভিযোগ 2জন 2জনের সাথে ভাগ করে নিতে হয়। রুমের বাইরে যাতে স্বামী স্ত্রীর ঝগড়ার কাটাকাটি শব্দ বের না হয়, কিন্তু 1 ঘন্টা যেতে না যেতেই তারা শুরু হয়ে গিয়েছে। পুরো সোসাইটিকে জানিয়ে দিচ্ছে 2জনের নিত্যদিনে উঠতে বসতে, কথা কাটাকাটি, ঝগড়া, চিৎকার চেঁচামেচি। সেই দিকে নাকি আবার নাজনীন বেগম করিডোর পার হয়ে যাওয়ার সময় খোলা দরজা দিয়ে দেখলো ইরহাম স্ত্রীর গায়ে হাত তুলতে গিয়েছে। এটা দেখে খেপে গেলেন তিনি। শাস্তি হিসেবে দিলেন, একদিন খাবার খেতে দেয়নি। ইরহাম নিজের দোষ স্বীকার করেছে। এখানে তার ভুল ক্ষমা চেয়েছে সৌরভীর কাছে, কিন্তু ব্যাপারটা খতিয়ে দেখতে গেলে আসলে দোষ তার না, দোষটা মূলত সৌরভীরই। নাসির সাহেব 2জনকে মাত্র বোঝানোর পর আবারও ঝগড়া লেগে দীর্ঘ শ্বাস ফেলল। এরা এভাবে মানবে না। আগামীকাল আলোচনায় বসতে হবে সবাইকে নিয়ে। নিত্যদিন তো আর এসব ভালো লাগে না দেখতে। সিদ্ধান্ত গ্রহণের পর ড্রয়িং রুমে উপস্থিত হলো নুসরাত। নাসির সাহেব তাকে দেখে অদেখার মতো করে মোবাইল দেখতে লাগলো। ওই বাড়ি থেকে ফিরে আসার পর থেকে বিয়ে করার ভূত চেপেছে মাথায়। সন্ধ্যার দিকে রোমানা খাতুনকে দিয়ে নুসরাতের নামে নালিশ কেটেছে মোড়ক চুরির দায়ে। ওনার ছেলের বউ ওনার ছেলের বউর 3টা জোয়ান মোড়ক চুরি যাওয়ার কথা বলেছে সে। চুরি যাওয়ার প্রায় অসুস্থ হয়ে গেছে তার ছেলের বউ। বাড়ির চৌখাটে বসে মাথা চাপড়াচ্ছেন আর হাই হুতাশ করছে। নুসরাতকে ডেকে এনে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে স্বীকার করে চুরি করেছে, আবার অস্বীকারও করেনি, হেসে উড়িয়ে দিয়েছে কথাটা। এখন আবার এসেছে আরেকটা বায়না নিয়ে নাসির সাহেবের সামনে। নাসির সাহেব জানেন কি বায়না করবে, তাই চশমা পরে মনোযোগ সহকারে মোবাইল ঘাটাঘাটি ব্যস্ত হলো। ভাব করলেন মেয়েকে দেখেনি তিনি। নুসরাত এসে প্যান শুরু করে মাছের মতো, আব্বা আপনি বলেছিলেন এইচএসসিতে ফেল করলে 1 বাচ্চার বাপের সাথে বিয়ে দিয়ে দিবেন, কিন্তু এখন 2 বাচ্চার বাপের সাথেও বিয়ে দিচ্ছে না। ইচ্ছে করে ফেল করলাম, এতে লাভ কি হলো? নাসির সাহেব আবার কণ্ঠ জানতে চাইলো, ইচ্ছে করে?
নুসরাত জিভ কাটলো, আমতা আমতা করে বলল, ওই আর কি, ইচ্ছে করে ফেল করেছিলাম, পেপারে কিছুই লিখিনি, সাথে পেপার জমা দিয়ে এসেছি। এবার বলেন কবে বিয়ে দিবেন আমার? নাসির সাহেব বললেন, পরে। নুসরাত জোর দিয়ে কথায় জেদি কণ্ঠেই বলল, বিয়ের বয়স হয়ে বুড়ো হয়ে যাচ্ছি, এখনো বিয়ে দিলেন না আপনি। আজ বলতেই হবে, কবে বিয়ে দিবেন আমায়? আপনার ছেলে থাকলে এতদিন বিয়ে দিয়ে দিতেন না? সত্যি করে বলবেন আব্বা, দিতেন না? নাসির সাহেব শান্ত মুখে বসে রইলেন। মোবাইলের দিকে চোখ রেখে জিজ্ঞেস করলেন, বয়স কত? বিয়ের বয়স হয়েছে তোমার? নুসরাত হাতের আঙ্গুলে হিসাব করলো, বলল, কাটায় কাটায় 29 বছর 8 মাস 12 সেকেন্ড। এখনই তো বিয়ে করার জন্য ঠিক সময়। আমার মতামতে 16 বছরেই স্বামীর ঘরে মেয়েদের পাঠানো উচিত। এই অনুমান, আমার বয়স তো 3 বছর বেশি হয়ে গিয়েছে, তাই না? নাসির সাহেব বললেন, এখনো সময় আছে, পরে। নুসরাত নাসির সাহেবের পা ধরে ঝুলে গেল, কণ্ঠে মায়া ঢেলে অবিচল কণ্ঠে একই বলে আওড়ালো, ও আব্বা, বিয়ে দিয়ে দেন না আব্বা। বিয়ে দিয়ে দিলে আর বেশি কথা বলবো না, একদম গৃহিণী নারী হয়ে যাব, সারাদিন স্বামী সেবা করব, আপনাকে জ্বালাবো না আব্বা গো, বিয়ে দিয়ে দিন না, আর কোনো আবদার করব না, এটাই শেষ আবদার, বিয়ে দিয়ে দিন না ও আব্বা। হবে না মানে হবে না, পরে দিব বিয়ে, এবার ভাগো, বলে আবারও মোবাইলে ব্যস্ত হলেন তিনি। নুসরাত পা টিপে দিতে লাগলো, বাবা তোষামত করে রাজি করতে যাওয়ার একটা ইচ্ছা। নাসির সাহেব নিজে না থেকেও হাতে আসলেন না, আবারও বিরক্তি ভঙ্গিতে বলে উঠলেন, তোমার বয়স হয়েছে বিয়ের, বিয়ের বয়স হলে এসো, আমি জানিয়ে দিব, আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। নুসরাত ভুরু কুচিয়ে মধ্যভাগে ভাঁজ পেল, মনে মনে কথা গোছালো, 2 বাচ্চার মা হওয়ার বয়সে আপনি কেমন করে জিজ্ঞেস করেন আমার বিয়ের বয়স হয়েছে কিনা? এতদিনে বিয়ে দিয়ে দিলে তো নাতিপুতনির মুখ দেখে ফেলতেন, তাদেরও তো বিয়ে দিতে পারতাম আমি। মোবাইল দেখে মেয়ের মুখটার দিকে তাকালেন, এবার ভদ্রলোক গম্ভীর মুখ কণ্ঠে বললেন, কণ্ঠের গম্ভীরতা বজায় রেখে বললেন, আল্লাহর ওয়াস্তে কোন উল্টাপাল্টা কথা বলবে না, বাপ হই তোমার, একটু লজ্জা শরম করো। নুসরাত ভেঙচি কাটলো, বাবার ভেঙচিতে বলল, লজ্জা শরম করলো? এত লজ্জা শরম করে কি হবে, এই টাকা তো দেয় না কেউ। আবারও ভ্যাংচালো, লজ্জা শরম করলো। ঘড়ির কাঁটা সকাল 10টায়। ঘুম থেকে উঠেই নুসরাত এলোমেলোভাবে হাঁটছিল, চুলগুলো পাখির বাসা হয়ে আছে মাঝখানে, পেকে গেছে যেন দলা পেকে, এমন একটা ভাব। হাত ওপরে তুলে অলস ভঙ্গিতে আড়মোড়া ভাঙতেই স্কিনি টি শার্ট ওপরের দিকে উঠিয়ে উদরের এক অংশ বের করে রেখেছে, তখনই পেছন থেকে আরশের গলা ঝাঁঝানো শব্দ আসলো। নুসরাত ভুরু বাঁকিয়ে পেছনের দিকে ফিরতেই আরশ খোঁচা দিয়ে বলে উঠল, ক্যালভিন ক্লাইনের অ্যাডওয়ার্ড পড়েছিস? তাই সেটা বের করে সবাইকে দেখাচ্ছিস নাকি? নুসরাত কপাল কুঞ্চিত করে তাকিয়ে আছে সেই দিকে, সামান্যক্ষণ ফোঁস করে শ্বাস ছিল, অতঃপর তৎক্ষণিৎ নিয়ে গলার কাছের কাপড় সরিয়ে অন্তবাসের স্টেপ দেখিয়ে উত্তর করলো, শুধু ক্যালভিন ক্লাইভের আন্ডারওয়্যার পরিনি, ব্রাও পরেছি, এই যে দেখুন দেখুন দেখুন। আরশ নুসরাতের মাথায় ঠাস করে একটা চাপড় মারল, ঘাড় সামান্য বেঁকে গেল, তাতে দাঁত পিষে ভর্ৎসনা করলো নির্লজ্জ। কথা ধরে ফেললো নুসরাত, গতকাল কোলে বসিয়ে নিয়ে আসার সময় চিমটি কেটেছিল এই বিয়াদব, উদরের কাছে কাতুকুতো দিয়েছিল মিটকেটা, তাই কোমরে এখন হাত রেখে দাঁড়িয়ে মুখটা ঝামটা মারলো, বললো, আর আপনি কি মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা সাধু জিন? আপনার যে আস্তে একটা লুচ্চা বদমাইশ, তা আমার থেকে ভালো 2টা কেউ জানে না। আরশ ভুরু উঁচিয়ে হাসলো, বলল, অবশ্যই আমি সাধু ব্যক্তি, না হলে বিয়ের 13 বছর পরেও তুই অক্ষত থাকিস, বিনা বাচ্চায় ঘুরছিস, এটা কিভাবে সম্ভব হয় বল? ধূপ করে একটা কিল বসালো আরশের পিঠে নুসরাত, আঙুল তুলে শাসালো, একদম খারাপ কথা বলবেন না। নিষ্পরক ভঙ্গিতে কাজ ঝাঁকালো আরশ, জিজ্ঞেস করলো, কোথায় খারাপ কথা বললাম? আমি তো তোকে বাস্তবতা দেখালাম। নুসরাত কিছু একটা বলতে গিয়েও মুখে আটকালো, নির্লজ্জ মুখে বলে উঠল, আপনার বাস্তবতার মায়েরই বাপ। আরশ হাসলো, নুসরাতের চেঁচানিতে চেঁচিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে পিঠে। নুসরাত ঘুরে তাকাতেই গলা খাদে নামিয়ে গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালো, নডি ফুরি। কপালের ভাঁজ ফেললো মেয়েটা, পায়ের আঙ্গুলে ভর দিয়ে আরশের মুখোমুখি হয়ে শক্ত হাত টেনে নিয়ে ধরলো চুল, নিজেও গালি দিল, তুই নডি ফুরি, তুই নডি ফুয়া, শালা নষ্টের নষ্ট। আরশ নিজের চুল আলগোছে ছাড়িয়ে নিয়ে
তে চাইলেও নুসরাত হাতের কবল থেকে তা পারল না। চুল ধরে টানায় ঘাড়ে ব্যথা পেল সে, তাই ঝুঁকে আসলো নিচের দিকে। হিসিয়ে বলল, চুল ছাড়বো কা? ছাড়বো না কেন? তোর কি হয়েছে? চুল টানছিস কেন? বাদরের মতো? আমি বাদর না। চুল ছাড়, ব্যথা পাচ্ছি। আগে বলুন, আর গালি দিবেন? আরস দুপাশে মাথা নাড়ালো, তারপর আবারও ওপর নিচ দোলালো। নুসরাতের ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, বললো এসব কি বুঝাচ্ছেন? মুখ দিয়ে বলুন। বাক প্রতিবন্ধীদের মতো ভাষা আমি বুঝি না। নুসরাত হাতের মুঠো থেকে আরসের চুল ছাড়াতে না পেরে তার গাল টেনে ধরলো দুদিকে। মেয়েটা চেঁচাতেই, গাল টানাটানি করবে না আরস ভাই, 100 বার করব। চুল ছাড় স্টুপিড। আপনি স্টুপিড, আপনার 14 গোষ্ঠী স্টুপিড। হ্যাঁ স্টুপিড হওয়ার জন্যই তো তোর মতো গাধি একটার জন্ম হয়েছে। তো আপনি কি নিজেকে কি মনে করেন? কোন দেশের আইনস্টাইন আপনি? ফ্রান্সের আইনস্টাইন। একবার চুল ছাড় না হলে মাথা তুলে আছাড় মারবো। নুসরাত জিভ দিয়ে ভেঙচি কাটলো, ঠোঁটের বিকৃতি ঘটিয়ে এবার ভেঙচি কাটলো। অতপর শক্তি খাটিয়ে জোরে চুল টান দিয়ে ছেড়ে দিল আরসকে। বিড়বিড় করে গালি দিতে দিতে চলে গেল অন্যদিকে। আরস সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ঝাঁঝালো কটমট কণ্ঠে বলল, চুলে হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে তাকিয়ে রইল নুসরাতের দিকে। শুধু শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ওনা কই তোর? নুসরাত হেঁটে যেতে যেতে থামলো, ঘাড় বাঁকিয়ে অবলোকন করলো ওভাল আকৃতির কালো হয়ে আসা মুখখানা। প্রতিকত্ব বলল, আপনার শ্বশুর বাড়িতে। নাক দিয়ে বাচ্চাদের মতো সর্দি পড়া মেয়েটাকে আমি বিয়ে করব না। সারা বছর সর্দি লেগে থাকে ওর, তাছাড়া বয়স 20-এর গোড়ায়, কিন্তু এখনো ভাইদের কোলে চড়ে ঘুরে বেড়ায়। ওপর থেকে নিচ পুরোটাই ন্যাকামিতে ভরা। একসাথে কথাগুলো বলল মোমো। মাহাদি মিনমিন স্বরে মেয়েটার দিকে তাকাতেই মুখ বাঁকিয়ে ভেঙচি কাটলো, তারপরে চলে গেল কিচেনে। গতকাল দিন থেকে রাত পর্যন্ত রাস্তায় ঘুরে শেষ পর্যন্ত আজ সকালে এই বাড়িতে এসে উঠেছে সে। সকালে স্বাভাবিক কথাবার্তা চললেও মোমো এসেছে থেকেই মুড ভেঙাচ্ছে, সাথে একই বাক্য বিরোধীনভাবে বলে চলেছে। মাহাদি ভীষণ বিরক্ত এই মেয়ে এমন বাচ্চামির আচরণে। তার বোনটাও বলিহারি, ভিডিওটা এভাবে ফাঁস করে দিতে পারলো কিভাবে? মাহাদি তো মনে করেছিল মজা করেছে মেয়েটি, কিন্তু সত্যি সত্যি যে ফাঁস করে দিবে তা তো কল্পনাও করতে পারেনি সে। এই বাড়িতে আসার আগে একটা অস্বস্তির কাজ করেনি, এখন যেমন করছে। ওই নাক দিয়ে সর্দি পড়া মেয়েটা একটা বাক্য বারংবার বলে তাকে লজ্জা দিয়ে যাচ্ছে। এই মেয়ে যদি ওই ভিডিও দেখেছে, তার মানে সবাই ওই ভিডিও দেখেছে, এমনকি এটা জেনেও গেছে সবাই। তার বউ হিসেবে প্রথমে বাবা ও মা এই মেয়েটাকেই পছন্দ করেছেন। মাহাদি নিজের ভাবনার গভীরে হারিয়ে গিয়েছিল, এমনভাবে যে রোহিণী বেগম কখনই সে তার সামনে হাজির হয়েছে তা বুঝতেই পারেনি। মাহাদি মাহাদি চোখ তুলে তাকাতেই ভদ্রমহিলা হাসলেন। এই পর্যন্ত যতবার দেখা হয়েছে ওনার হাসি মুখ ছাড়া কিছু দেখেনি মাহাদি। বসতে বসতে শুধালেন, কেমন আছো মাহাদি? আলহামদুলিল্লাহ ভালো মামুনি। রোহিণী বেগম আবারও অমানবিক হাসলেন। হেসে হেসে জানতে চাইলেন, তা পরিবারের সবাই ভালো আছে তো? তোমার আম্মুর শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তা বিয়ে কবে? হঠাৎ এই প্রশ্নে নড়েচড়ে বসলো, ঠোঁট টিপে উত্তর দিল, করব তাড়াতাড়ি। রোহিণী বেগম সমান নিয়ে প্রশ্ন করলেন, দ্বিধায় পড়ে গেলেন সামান্য, তবুও তা একপাশে ফেলে শুধালেন, তুমি নাকি বিয়ে করতে চাচ্ছ না? কারণ কি? কাউকে পছন্দ থাকলে বলো, আমি ভাবির সাথে কথা বলবো। মাহাদি আঁতকে উঠলো, দুপাশে সমান্তরে মাথা দুলিয়ে বলল, না না, আমার কোনো পছন্দ নেই। রোহিণী বেগম মৃদু হাসলেন, সরাসরি জানতে চাইলেন, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি শুধু জিজ্ঞেস করেছি। এরপর থেমে আবারও সন্ধিহান গলায় জানতে চাইলো, সত্যি কি পছন্দ নেই? এভাবে পাত্রী দেখাতে গিয়ে বারবার পালিয়ে আসার মানে কি? এই তো দাঁড়াই, তুমি কাউকে পছন্দ করো? মাহাদি দুপাশে মাথা নাড়ালো রোহিণীর কথায় অসম্মতি জানিয়ে। রোহিণী বেগম বিনয়ী থাকার চেষ্টা করে রপ্ত করলেন, বিয়ে থেকে পালিয়ে আসা কোনো পুরুষের কাজ হতে পারে না। যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে বলো, মেয়েদের মতো বিয়েতে ভয় পাচ্ছ কেন তুমি? বিয়েতে কোনো ফোবিয়া আছে তোমার? নির্দ্বিধায় থাকলে আমাদের বলতে পারো। প্রশ্নগুলোর উত্তর নেই মাহাদির কাছে, তাই পাংশুটি মুখে চেয়ে রইল ভদ্রমহিলার দিকে। রোহিণী বেগম আবারও জড়তাহীন গলায় অকপটে জানতে চায়, মোমোকে পছন্দ? পছন্দ হলে আমাকে বলতে পারো, লজ্জা পাওয়ার দরকার নেই। আমাকে তোমার বান্ধবী মনে করতে পারো। আরে আরে বলো, মোমোকে পছন্দ করো কিনা? রোহিণীর কথায় লজ্জা পেল মাহাদি, নাক কান লাল হয়ে উঠেছে একদম টমেটোর মতো, শব্দ ব্যয় করতে পারল না।
মানা করতে জড়তা সংকুচিত থেমে গেল আওয়াজ, ঠোঁট কামড়ে দুপাশে মাথা নড়ালো, অতঃপর যার অর্থ দাঁড়ায় না। রোহিণী বেগম আর একটু কাছে ঘেঁষলেন, বসলেন, নিজেদের ভেতরে দূরত্বটুকু কমিয়ে আনলেন সামান্য জোর দিয়ে কণ্ঠে, আরে বলো না, আমি কিছু মনে করব না, পছন্দ করলে বলতে পারো, আমি ঘটকালি করব, লজ্জা পাচ্ছ কেন? আশ্চর্য, আমি তো তোমার বয়সী, খুব বয়সে খুব অল্প বয়সে চাচির বয়সী হয়ে গেছি, কিন্তু অন্তরের দিক থেকে কিন্তু আমি এখনো যুবতী। মাহাদি লজ্জায় ভাষা হারিয়ে ফেলল, কথা বলার কোনো প্রকার উত্তর না দিয়ে উঠে এক প্রকার পালিয়ে গেল এই স্থান থেকে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে সংঘর্ষ হতে লাগলো নিচ থেকে নামা মোমোর দিকে। নিজেকে সামলে নিল সে, নির্বিশেষ নিরাপদ দূরত্ব বাড়িয়ে নিল। মোমোকে পেরিয়ে হন্তদন্ত হয়ে রুমের দিকে ছুটে গেল সে। পেছন থেকে ভেসে এলো মেয়েদের উপহাসী মিশ্রিত স্বর, নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন যে আমাকে বলেন ন্যাকা করি? নাক দিয়ে সর্দি পড়ে। একবার যদি দাঁড়িয়ে নিজেকে দেখেন তাহলে আমাকে জীবনে সব কথা বলতেন না। হনুমানের মতো চেহারা হওয়া সত্ত্বেও এত অহংকার, বোরহাদ্দর। নিজেকে কি ভাবেন, প্রিন্স চার্হিন নাকি প্রিন্স জুলিয়েট? কানে সীসা ঢালার মতো শব্দগুলো শ্রবণ মধ্যে প্রবেশ করলো মাহাদির। এত বড় অপমানের শিকার হয়ে এক পা আগালো সামনের দিকে। মেয়েটা এবার বেশি বাড়াবাড়ি করছে, সামান্য একটা কথা নিয়ে কি নাকি বলছে, এসেছে থেকে একটা কথাই শুনিয়ে যাচ্ছে, যাচ্ছে তাই অবস্থা, থামাথামের গন্ধ নেই। সে ঘাড় বাঁকিয়ে তাকালো নিচের দিকে, নেমে যেতে থাকা মেয়েটির পানে, তখন অবিচল কণ্ঠে বিড়বিড় করছে। মাহাদিকে হাজারবার বকতে বকতে মোমো পিছু হটে হাঁটলো। সেকেন্ডের ভেতরে চোখাচোখি হলো দুজনের। ছেলেটা তাকে পরখ করলো গুলুমুলু ফোলা ফোলা গাল, নিষ্পরক চেহারার অধিকারী মেয়েটাকে। সময় গড়ালো, ধীরে ধীরে সেকেন্ড কাটা মিনিটের কাটা দোরগোড়ায় পৌঁছালো। চেয়ে রইল একে অন্যের দিকে নির্বিশেষে, অতপর দুজন দুজনের মুখের বিকৃতি ঘটিয়ে ভেঙচি কেটে চলে যেতে নিলে মাহাদি মোমো শোনার মতো করে নাক টেনে বলল, ন্যাকা একটা। মোমো সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল তখনই। মাহাদির মতো টেনে টেনে বলল, হনুমান একটা। আরসের সাথে তুমুল ঝগড়া লেগেছে নুসরাতের। হাঁটতে গিয়ে ভুলে আরসের গায়ে ধাক্কা লেগে গেছে, আর এতেই শুরু হয়েছে কথা কাটাকাটি। দুজনের একজনও থামার নামগন্ধ নেই। এমন ভাব লক্ষণীয় ঝগড়া করে আজ এভারেস্ট জয় করে ফেলবে তারা। কথা কাটাকাটির এক পর্যায়ে নুসরাত বলে বসলো, আমাদের বাড়িতে কি দুদিন পর পর এখানে চলে আসেন কেন? নিজেদের বাড়ি নেই এখানে দেখি গান্ডে পিণ্ডে গিলছেন। কথাটা নুসরাতের মুখ থেকে বের হতেই সমান্তালে ঝগড়া করতে লাগলো আরস। থেমে গেল, অনেকক্ষণ বুড়ো কুচকে মেয়েলি মুখটা দেখলো, অতপর গাঢ় ভাঁজ পড়ে তার মুখে। নিঃশব্দে মুখটা কয়েকবার পরখ করে নিয়ে উল্টো পথে হাঁটা ধরলো। যেতে যেতে স্বাভাবিক গম্ভীর কণ্ঠে বলল, আর আসবো না। নুসরাত হা করে তাকিয়ে রইল আরসের যাওয়ার পানে। মাইন্ড করে ফেলবে তার কথা শুনে লোকটা, তা সে বুঝতে পারেনি। অপরাধ বোধ নিয়ে আরো সে যাওয়ার পানে তাকিয়ে থাকলো দরজার সামনে। ফিরে তাকানোর আগেই পিঠে পড়লো কয়েকটা কিল। নুসরাত আর্তনাদ করে উঠল। নাজনীন বেগম শুনলেন না, বাহুতে আরো কয়েকটা বসিয়ে দিল, সাথে পিঠে, গালে, হাতে। যেদিকে পড়লেই ওদিকেই লাগাতার বসালেন। ক্রোধে মুখটা লাল হয়ে উঠেছে ওনার। মেয়ের এত উগ্রতা দেখে আক্রোশে ফেটে পড়লেন। ছেলেটা এসেছে কয়েকবার তাদের বাড়িতে, দেশে ফেরার 2 মাস পেরিয়েছে, 3 মাস হতে চললো, এখন পর্যন্ত মাত্র 5 বার এসেছে এ বাড়িতে, আর এতেই খোঁটা দিয়ে বসেছে এই মেয়ে। কতটা কষ্ট পেয়েছে ছেলেটা ভেবে নাজনীন বেগম মেয়ের প্রতি আরো রাগ বাড়ালো। চটপটে হতে আরো কয়েকটা বসিয়ে দিল পিঠে। বলি, বেয়াদবের বাচ্চা, বড় ছোট তোর চোখে লাগে না? না, অনেকদিন যাবত তোর নামে নালিশ আসছে আমার কানে, কিছু বলছি না বলে কি মাথায় কিনে নিয়েছিস? আজ তোর একদিন কি আমার একদিন। পায়ের জুতো খুলে হাতে নিলেন, সপাটে বসলেন নুসরাতের পিঠে বাড়ি। যতক্ষণ সরে যেতে চাইলো ততক্ষণে মার অনচন্নী রূপ ধারণ করে গেছে। এখন আর বাঁচার উপায় নেই। একথা শুনতেই ভদ্রমহিলাকে দৌড় দিল সামনের দিকে নুসরাত। পিঠে হাত বুলাতে ব্যথা পেয়েছে অনেকটা। পিছন থেকে আবারও খ্যাপাটে গলা এগিয়ে এলেন নাজনীন বেগম। তাই না থেমে দৌড়ালো, পিঠে হাত বোলাতে বোলাতে দৌড়াতে লাগলো সে। যেখানে দাঁড়িয়ে চোখ বড় বড় করেছে আম্মা। নাজনীন বেগম জুতা ঢিল মেরে নুসরাতের মাথায় পড়ল তা। ক্রোধে অন্ধ হয়ে নিজেও চেঁচালেন, আমাকে চোখ দেখাস তুই? আমাকে? বাহিরের মানুষকে চোখ দেখাতে দেখাতেও আমাকেও দেখাচ্ছিস? দাঁড়া ছাগলের বাচ্চা, হাতের কাছে পেলে আস্ত রাখবো না তোকে।
ভদ্রমহিলা মেয়ের পিছু পিছু ছুটলেন। হাতের কাছে পেলে ভর্তা বানিয়ে দিবেন মনোভাব এমন, সাথে সব রাগ উগলে দিবে। এতদিনের জমানো কথা হরবড় করে ছাড়বেন। তুই নাকি আনোয়ার সাহেবের সাথেও বেয়াদবি করেছিস? নুসরাত মুখ ফসকে জিজ্ঞাসা করলো। ওই বুইড়া বলেছে আমি বেয়াদবি করেছি? কথা শেষ হতে নাজনিম বেগম অনুপায়ের জুতো তুলে মুখ বরাবর ছুঁড়ে মারল নুসরাতের। ককিয়ে উঠল ব্যথায়। কহাতে নাক চেপে ধরল সে, আর্তনাদ করলো, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চুপচাপ আরশের কাছে ফোন দিয়ে ক্ষমা চাইবি, এরপর নাস্তা খেতে আসলে বলবি। যদি না আসে আরশ তাহলে তোকে পিটিয়ে লাশ বানিয়ে দিব। নুসরাত মনে মনে মাকে কয়েক হাজার ভেঙচি কাটলো, মুখের বিকৃতি বানিয়ে বিড়বিড় করলো। বয়ে গেছে আমার ক্ষমা চাইতে। মেয়ের কথা শুনেছেন হয়তো, তাই হুঁশিয়ার দিলেন এক প্রকার। আরও যদি না আসে তোর জিনা হারাম করে দিব আমি, এ কথা মনে রাখিস। নুসরাত কিচিৎকাল মায়ের গুরুগম্ভীর ক্রোধান্বিত চেহারা দেখলো, অতঃপর প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে কল লিস্টে ঢুকে আনব্লক করলো চেঙ্গিস খান নামক নাম্বারটা। কল মেলালো, কানে লাগিয়ে অপেক্ষা করলো ওপাশ থেকে কল ধরার। কল তো ধরে না, উল্টো নুসরাত হতবাক করে দিয়ে ওপাশ থেকে বিজি আসলো নাম্বারটা। মোবাইল হাতে রেখে কিচিৎকাল স্ক্রিনে তাকিয়ে থেকে আনমনে উচ্চারণ করলো, আম্মা ব্লক মেরে রেখেছে আমায় চেঙ্গিস খানটা। নাজনিম বেগম কানে তুললেন না কথাটা, বোঝা গেল। নিজের হাতের মোবাইল টেনে ধরিয়ে দিলেন নুসরাতের হাতে, ইশারা করলেন কল দিতে। নুসরাত কল দিতে এবার কয়েক সেকেন্ড রিং হওয়ার পর ওপাশের ব্যক্তি কল তুলল। দুজনে কিছুক্ষণ চুপ রইল। যান্ত্রিক মুঠোফোন ওপাশ থেকে ভেসে এলো, কথা না বলে ফোন ডাকছি। বলা শেষেই কল কাট হয়ে গেল। সেকেন্ডে দ্বিরুক্তি করলো নুসরাত। শক্ত হাতে আবারও কল মেলাতেই আরশকে কল পিক হতেই ক্যাচক্যাচ কণ্ঠে বলে উঠল সে, হ্যালো আরশ ভাই। নুসরাত অষ্টম আশ্চর্যে পৌঁছে দিয়ে ব্যক্তি শুধালো, কে বলছেন? নুসরাত হতভম্ব নয়নে তাকিয়ে থাকলো। উত্তর দিলেন, জিজ্ঞেস করলো, নাস্তা না করে গেলেন কেন? উত্তর দিতে ইচ্ছুক নই। দন্তপাটিতে কষিয়ে পিষল, কটমট করে বলল, আপনি নিজেই যতটা ভদ্র সিধেসাদা দেখতে আসলে ততটা ভদ্র আর সিধেসাদা নন। এক নম্বরের ঘাড়তেরা পশ্চাৎ খবিস। ফোন রাখছি। নুসরাত ছ্যাদ করে উঠল, ধমকে উঠল, একদম আমাকে রাগাবেন না আরশ ভাই। মুখের ওপর কল কেটে দেওয়ার মতো বেয়াদবির কথা কোথা থেকে শিখেছেন? চুপচাপ এসে নাস্তা খেয়ে যান, আর কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। এত সহজে তোকে আমি মাফ করছি না। মৃদু চিৎকার করে আসলো নুসরাতের মুখ থেকে। আক্রোশে ফেটে পড়লো, কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে কিভাবে ক্ষমা করবেন? আরশ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমার সাথে চেঁচানো? ওকে, ফোন কেটে দিব কিন্তু। নুসরাত দন্ত কপাটি পিষল, তাকে হুমকে দেওয়া হচ্ছে? আরইশার বাচ্চা। নুসরাত চিৎকার করলো, জিজ্ঞেস করতে চাইলো, আমাকে ভয় দেখাচ্ছেন? কলকাতার কার্টুন না কার্টুন? আমি ভয় পাই নাকি? কিন্তু পারলো না। মেকি তোষামতি করলো, জি না, এমনটা করবেন না নবাব সাহেব। আমার জন্য এই অভাগার জান কুরবান, আপনার জন্য। আরশ হয়তো হাসলো সামান্য, অতঃপর গলা খাকারি দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, এখন জান কুরবান না করলে চলবে? আমি আবার মানবদরদি মানুষ, মানুষের জান কুরবান করতে পারবো না? নুসরাত দীর্ঘ শ্বাস ফেলল। কত কথা বলে যে এই বেটাকে শুধু তাই শুধায়। কি করতে হবে বলুন? কি করলে আপনার আকাশ ছোঁয়া রাগ কমে যাবে, জমিনে নামবে? আরও শীতল কণ্ঠে বলল, বর্তমানে আমার দুটো শর্ত মেনে নিলে আকাশ ছোঁয়া রাগ জমিনে নেমে যাবে। দুটো শর্ত বলুন। আমি কুত্তা নই যে আমি আমি ভাবছি যে এটা হয়তো লেখিকা ভুল লিখছে, এখানে বকুন লেখা ছিল, তো আমি বলুন পড়ছি যে হয়তো বা লেখিকা ভুল লিখছে, আসলে এটা বকুনই হতো। দুটো শর্ত বকুন। আমি কুত্তা নয় যে বকবো, সুন্দর করে কথা বলবে, আর যদি বলতে না পারো কল কাটো। আমি আসবো না নাস্তা করতে। নুসরাত ঠোঁট টেনে হাসলো, মেকি বিনিময় কণ্ঠে বলল, প্লিজ ভাইজান, আপনার দুটো শর্ত বলে আমার মতো একজন নিরীহ প্রাণীর ওপর কৃপা করুন দয়া করে। আরশ ফট করে বলল, পারবো না। তাহলে আমিও নাস্তা করতে আসবো না। আরশ কিছুক্ষণ সময় নিল, বলল, লোকেশন পাঠাচ্ছি, এসে দেখা করো। নুসরাত ফট করে বলল, পারবো না। আরশ বলল, আমিও নাস্তা করতে আসবো না। চোখ বন্ধ করে প্রভুত্ব শ্বাস ত্যাগ করলো সে। এই আরশের বাচ্চা জ্বালিয়ে মেরে ফেলেছে তাকে। বলল, লোকেশন সেন্ড করুন, হাফ অ্যান আওয়ারে ভেতরে আসছি।
ভেতরে আসার দরকার নেই, বাহিরেই এসো। আরুষ ভাই, আপনি আমার জীবনটা জ্বালিয়ে তেনা তেনা করে দিয়েছেন। বুঝতে পারছেন না আপনি আমার জীবনে এতটা ত্যক্ত বিরক্ত অধ্যায় কেন হচ্ছেন? আরুষ নুসরাতের মতো একই ভঙ্গিমা করলো। আর আপনি আমার জীবনে মধু করে দিচ্ছেন। আপনি হলেন আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর প্রাণী, সবচেয়ে সুন্দর অধ্যায়। একবার দয়া করে ম্যাম নিজের পা ফেলুন বাড়ির বাহিরে, সাথে আমাকে ধন্য করুন আপনার পায়ে ধুলো মারানো মাটিতে দাঁড় করিয়ে রাখার সমর্থন জানিয়ে।